হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। ঠিক আছে, আলোচনার বিষয়টা শুরু করছি এবং শেষে আমি কিছু ইনফরমেশন রাখছি। চলো দেখো কি দেওয়া আছে এখানে। কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত শিক্ষা, সবার প্রথমে আমাদেরকে কি জানতে হবে। দেখো, শিক্ষা ব্যবস্থাপনা একটা দেশের শিক্ষানীতি বাস্তবায়নের কিন্তু মূল কাঠামো। ঠিক আছে, এটা প্রধানত দুই ধরনের হতে পারে, একটা সেন্ট্রালাইজড আর একটা কি ডিসেন্ট্রালাইজড। যেটা সেন্ট্রালাইজড সেটাকে আমরা কি বলছি বাংলাতে কেন্দ্রীভূত, এবং যেটা ডিসেন্ট্রালাইজড সেটাকে আমরা কি বলছি বিকেন্দ্রীভূত। ঠিক আছে, এই যে দুই ব্যবস্থা রয়েছে, এই দুটা ব্যবস্থার মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ঠিক আছে, যেটা কি করছে শিক্ষার গুণগত মান, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক কাঠামোর ওপর কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার সাথে এটা প্রথম স্লাইডে আমরা পরিচিত হলাম। আচ্ছা, এরপরে দেখো কি আছে, কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনা। এটা কি বলা হচ্ছে, কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত দেখো সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে থাকে। প্রথমে আমরা কেন্দ্রীভূতটা নিয়েই আলোচনা করছি। কার হাতে থাকবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা? থাকবে মূলত সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। শিক্ষা সংক্রান্ত নীতি, পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ, পরীক্ষা ব্যবস্থা, বাজেট নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় সংস্থা। ঠিক আছে, এই যে কেন্দ্রীয় সংস্থা সমস্ত কিন্তু এই মাধ্যমেই পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনা দেখে এটা কার আন্ডারে থাকছে? সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকছে। আচ্ছা, এবার কেন্দ্রীভূত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? একক নিয়ন্ত্রণ, শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে গৃহীত হয়। একজাতীয় নীতি, সকল শিক্ষা প্রতিষ্ঠান একই নীতির অধীনে কিন্তু পরিচালিত হবে, যার ফলে কি হচ্ছে সারা দেশে দেখো শিক্ষার যে মান রয়েছে সেটা কিন্তু সমান রাখার চেষ্টা করা হচ্ছে। এর সাথে সাথে কি অর্থনৈতিক কার্যকারিতা, কেন্দ্রীয়ভাবে বাজেট নিয়ন্ত্রণের ফলে শিক্ষা খাতে ব্যয়ের যে স্বচ্ছতা ও সমন্বয় এটা বজায় রাখা সম্ভব হচ্ছে। কারণ শিক্ষা খাতে তো একটা কি বলবো যে অর্থ বরাদ্দ রাখতে হয় বা অর্থ বরাদ্দ করতে হয়, তো সেটা বলছে যে শিক্ষা খাতে ব্যয়ের স্বচ্ছতা এবং সমন্বয় বজায় রাখা কিন্তু সহজ হয়। আচ্ছা, এবার দেখো মান উন্নয়ন কি বলা হচ্ছে, পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হওয়ায় শিক্ষার গুণগত মান কিন্তু রক্ষা করা সহজ হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এর সুবিধা এবং কিছু অসুবিধাগুলো দেখি। চলো, সুবিধাগুলো কি কি? সমগ্র দেশের জন্য অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয়, শিক্ষার মান যেটা রয়েছে সেটা বজায় রাখা সহজ হয়, এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সরকার কি করছে সরাসরি পুরো যে বিষয়টা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, কেন্দ্রীভূত ব্যবস্থার অসুবিধা বা সুবিধা থাকলে অসুবিধা নিশ্চয়ই থাকবে। দেখো, স্থানীয় চাহিদা এবং সংস্কৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা সহজে পরিবর্তন করা কিন্তু যায় না। এর আগেও কিন্তু এই কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূতর উপরে আমি একটা ক্লাস দিয়েছি, যেন দেখোনি কাইন্ডলি কিন্তু দেখে এসো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে, প্রশাসনিক জটিলতা বেশি থাকে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে কিন্তু সেখানে বিলম্ব হচ্ছে। এছাড়াও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ সেখানে কম থাকে, কারণ পুরোটাই আমরা কি দেখছি যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকছে, তো সেখানে অবভিয়াসলি স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ সেটা একটু তুলনামূলক কম হবে, বা স্থানীয় চাহিদা সংস্কৃতি এই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। আচ্ছা, চলো, এরপরে এখন আমরা কি আলোচনা করব, বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা। এটা কি বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা? শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখো কাদের হাতে ন্যস্ত আছে? স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক কর্তৃপক্ষের হাতে কিন্তু ন্যস্ত থাকে। এখানে স্থানীয় চাহিদা এবং পরিস্থিতির ভিত্তিতে নীতি নির্ধারণ করা সম্ভব হয়। আচ্ছা, এবার তাহলে এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো কি কি? স্থানীয় নিয়ন্ত্রণ, স্থানীয় প্রশাসন শিক্ষা বোর্ড বা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে কি আছে? নমনীয় নীতি, যেখানে বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে শিক্ষার যে চাহিদা সেই অনুযায়ী পাঠ্যক্রম বলো, শিক্ষার পদ্ধতি বলো, নীতি বলো, সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা যায়। আরেকটা কি আছে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দেখো, যেহেতু কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা করতে হয় না, যেহেতু বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনা আমরা স্থানীয়
প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক কর্তৃপক্ষের হাতে এটা ন্যস্ত থাকে, যার জন্য কি হচ্ছে যে দ্রুত সিদ্ধান্তগুলো নেওয়া সম্ভব হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এরও কিছু সুবিধা অসুবিধা আছে, এটা দেখে নিচ্ছি ঝটপট। কি আছে? স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ চাহিদা অনুযায়ী নীতি নির্ধারণ করা সম্ভব হচ্ছে। প্রশাসনিক জটিলতা কম থাকায় কি হচ্ছে, ডিসিশনসগুলো খুব তাড়াতাড়ি খুব ফাস্ট নেওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়, যে আসলেই তাদের কি কি প্রবলেম রয়েছে সেটার উপর বেস করে। আচ্ছা, অসুবিধা কি? শিক্ষার মান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কারণ কি? কারণ প্রত্যেক অঞ্চল স্বাধীনভাবে এখানে কাজ করে। ঠিক আছে? এবার প্রত্যেক অঞ্চল যদি স্বাধীনভাবে নিজেদের মতন কাজ করতে থাকে, তখন আমরা কি দেখবো যে শিক্ষার মানটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার দেখো, দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে দুর্নীতির আশঙ্কা থাকে। প্রশাসনিক কাঠামো যেটা রয়েছে সেটা তো স্ট্রং নয়, দুর্বল, যার ফলে কিন্তু সেখানে দুর্নীতির আশঙ্কা থাকে। আচ্ছা, ঠিক আছে, চলো চলে এসেছে একদম লাস্ট স্লাইডে। আশা করছি আমি বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পারছি। কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থার উভয়টারই সুবিধাও আছে অসুবিধাও আছে, দুটাই কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, উন্নয়নশীল দেশে সাধারণত কেন্দ্রীভূত ব্যবস্থাটা বেশি দেখা যায়, কারণ কি হচ্ছে যে এখানে শিক্ষার মান ও একরূপতা বজায় রাখতে এটা হেল্পফুল। আচ্ছা, তবে বিকেন্দ্রীভূত যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় চাহিদা পূরণ করে এবং এই পূরণে এটা বেশি কার্যকর। তাই অনেক দেশ বর্তমানে উভয়ের মিশ্রণ ঘটিয়ে, মানে কোনো কোনো দেশে এখন দেখা যাচ্ছে যে কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত দুটোর মিক্সচার করে শিক্ষা ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে জাতীয় মানদণ্ড বজায় রেখেও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়। ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। একদম লাস্টের স্লাইড, এখানে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এক সেকেন্ড, দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।